টি-20 ম্যাচেও নাইম শেখের ওয়ানডে কিংবা টেস্ট স্টাইলে ব্যাটিং, ওসমান দেমবেলে যিনি আসলে কিলিয়ান এমবাপ্পে এবং ইয়ামালকে টপকে ব্যালন ডি'র জিততে পারেন। অন্যদিকে হামজা চৌধুরীরা আসার পরেও বাংলাদেশের র্যাঙ্কিং 183। স্পোর্টস নিয়ে আপনাদের আলোচনা করতেই ভালো লাগে তর্ক বিতর্ক করতে। এই ধরনের তর্ক বিতর্ক অনেক সময় করার জন্য কেউ থাকে না, তবে আমি জিসান আহমেদ আছি আপনাদের সঙ্গে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্পোর্টস চ্যাটে, যেখানে আমরা তর্ক বিতর্ক করব, আড্ডা দেব স্পোর্টসের কোনো একটা টপিক নিয়ে। প্রথমে যেটা বলছিলাম নাইম শেখের কথা, অনেক দিন পর তিনি জাতীয় দলে ফিরলেন, তবে ফেরার দিনটা খুব একটা রঙিন করতে কিন্তু তিনি পারেননি। কেন? 29 বলে 31 রান করেছেন। দলের টপ স্কোরারদের যে লিস্ট, সেই লিস্ট যদি দেখেন সেখানে তিনি থাকবেন, কিন্তু ওই যে স্ট্রাইক রেট, নাইম শেখ বাংলাদেশ জাতীয় দলে আগেও খেলেছেন, তিনি ওয়ার্ল্ড কাপেও খেলেছেন, তারপর স্ট্রাইক রেটের জন্য দল থেকে বাদ পড়েছিলেন। আজও আমরা দেখলাম তার 1-4 1-6। কিন্তু কথা শুরুতে যখন বললাম যে টি-20 ফরম্যাটে টেস্ট কিংবা ওয়ানডে স্টাইলের ব্যাটিং, এর জন্য কি নাইম শেখ শুধু নিজেই একান্ত দায়ী কিনা? একটা জিনিস খেয়াল করে দেখবেন, লিটন কুমার দাস যিনি কিনা দলের ক্যাপ্টেন, তিনি কিন্তু নিজেই টি-20 ফরম্যাটটাতে টাচে নেই। আবার আরো একটা বিষয়, নাইম শেখ কিন্তু আজীবন আমরা দেখিয়েছি তিনি ঘরোয়া ক্রিকেট বলেন কিংবা বিপিএল, এনসিএল, অন্য যে কোনো টুর্নামেন্ট, তিনি কিন্তু একজন ওপেনার। বাংলাদেশ দলের সমস্যার জায়গায় এটাই হয়েছে যে দলে 3 জন ওপেনার আজ খেলেছেন। আপনারা দেখেছেন তানজিম তামিম খেলেছেন ওপেনিংয়ে, তার সঙ্গে পারভেজ হোসেন ইমন ছিলেন, নাইম শেখ নিজে ওপেনার। কোন অর্থে নাইম শেখকে আমরা নাম্বার 4-এ পাঠালাম, যেখানে কিনা নাম্বার 4 থেকে মিডল অর্ডারটা ধরা শুরু হয়। লিটন কিন্তু টি-20 বলি বা অন্য ফরম্যাট বলি, তিনি কিন্তু শাফেল করে খেলেছেন, তিনি চাইলেই কিন্তু পুরনো বলে খেলতে পারেন, যেটা কিন্তু নাইম শেখের ক্ষেত্রে হয় না। আমরা দেখলাম 5 ওভারের পরে প্রথম উইকেটটা পরে নাইম শেখ যদি তখন নামতে পারতেন, তাহলে তার ইনিংসটা ক্যারি করার যে চান্স, তিনি অবশ্যই ভালো ক্যারি করার চেষ্টা করেছেন, কিন্তু স্ট্রাইক রেটটা ওইভাবে বিল্ড আপ করতে পারেননি। এর কারণ তিনি যখন নেমেছেন তখন 2টা উইকেট এভাবেই পড়েছে, এরপর যারা নাম ছিল তারাও কিন্তু ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেনি। তাই নাইম শেখের যে 29 বলে 31, এটা নিয়ে অবশ্যই কথা হবে, তিনি আরো কিছু বাউন্ডারি বের করতে পারতেন। তবে দলের যে আসলে সিস্টেম, আমরা বলি প্রায় যে অমুককে চেঞ্জ করলে এটা হয়ে যাবে, অমুককে চেঞ্জ করলে এটা হয়ে যাবে, কিন্তু আমাদের যেই সেই স্টেরিওটাইপ চিন্তা, আমরা একজন ওপেনারকে যখন 4 নম্বরে নামে তখন তার পটেনশিয়াল অনুযায়ী কিন্তু আমরা তাকে খেলাই না। আপনি নাইম শেখকে দলে আবারও কেন এনেছেন? আপনি এনেছেন তার ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দেখে। ঘরোয়া ক্রিকেটে কোথায় নাইম শেখ 4 নম্বর ব্যাটিং করেছে? কোনো জায়গায় নেই। তিনি ওপেনার হিসেবে খেলেছেন। তাহলে আমরা যদি নাইম শেখের কাছ থেকে তার সেরাটা নিয়ে আসতে চাই, তাহলে আমাদের যেটা দরকার হবে তাকে ওই পজিশনে খেলানো, যেই পজিশনে খেলতে তিনি অভ্যস্ত। নাইম শেখ খেললেন, রান করলেন, রান নিয়ে কিন্তু কোনো সমস্যাই হয়নি। আপনি দেখবেন নাইম শেখের স্ট্যাট যদি আপনারা একটু দেখেন, দেখবেন তিনি কিন্তু টি-20তে বেশ রান করেছেন। তাহলে সমস্যা জায়গায় কোথায়? সমস্যার জায়গা হচ্ছে তার স্ট্রাইক রেট। এখন স্ট্রাইক রেটটা বাড়ানোর জন্য আপনি একজন ব্যাটসম্যানকে প্রপার সুযোগ দিবেন, সেই সুযোগটা হচ্ছে তার ব্যাটিং অর্ডারকে চেঞ্জ না করে, যেই ভুলটা হয়তো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট করেছে। তাই প্রথমে যেটা বললাম, নাইম শেখ টি-20তে ওয়ানডে কিংবা টেস্ট ম্যাচে যে ব্যাটিং করেছেন, 1-4 1-6 মেরেছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় ট্রল করবেন, কিন্তু একটু ভেবে দেখুন, লিটন কুমার দাস 1 ডাউনে ব্যাটিং করতে নামলেন, ওই জায়গায় যদি নাইম শেখ খেলতেন তাহলে হয়তো বা ইনিংসটা ক্যারি করতে পারতেন, তিনি ফ্রি ফ্লোতে থাকতেন। একটা প্লেয়ার অনেক বছর পর তিনি নিজের লাল সবুজের যে জার্সি, সেই জার্সিতে নামলেন, কিন্তু এমন সময় নেমেছেন যখন দল চাপে পড়েছে। তাই এই জায়গা থেকে টিম ম্যানেজমেন্টের একটু সিদ্ধান্ত পরিবর্তন অবশ্যই করা দরকার, যে আমরা যেই ব্যাটসম্যানকে যেই ক্যালিভার এবং তার যে পজিশন থেকে নিয়েছিলাম তাকে সেখানে খেলাতে হবে। এই যে নাইম শেখের টপিকটা, এই টপিকটা নিয়ে আপনারা কি মনে করেন তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। দ্বিতীয় আর একটা টপিক বলেছিলাম আপনাদের, যে হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমিদুল, এই যে প্রবাসী ফুটবলাররা আসার পর আমাদের দেশের ফুটবলের যেই গ্রাফ কিংবা এক্সপেকটেশন, সেটা অনেকটাই উপরের সারিতে ছিল। কিন্তু আপনি কি জানেন যে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে, এখন 130 নাম্বার। অন দ্য আদার হ্যান্ড, সিঙ্গাপুর, যাদের কাছে হারার পর আমাদের র্যাঙ্কিং এক ধাপ পিছিয়ে গেছে, সেই সিঙ্গাপুরের র্যাঙ্কিং 159। বাংলাদেশের এই র্যাঙ্কিং সমস্যাটা কিন্তু অনেক আগে থেকে আছে। বাংলাদেশ এই 180-90-র মধ্যেই ছিল। সবশেষ 1996 সালে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 110, যেটা কিনা আমাদের অতীত ইতিহাসের সবচেয়ে সেরা পারফরমেন্স, কিংবা র্যাঙ্কিং এর পার্সপেক্টিভ থেকে আপনি মোটা তাকে ভালো বলতেই পারেন। এর কারণ কি? বাংলাদেশের র্যাঙ্কিং এর এমন অবস্থার কারণ হচ্ছে, আমরা জানি যে ভারতের বিপক্ষে, ভারতের মাটিতে যে ম্যাচটা ড্র করে বাংলাদেশ, সেখানে কিছু পয়েন্ট তারা হারায়, এবং সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে যখন আমরা হেরে যাই, সেই ম্যাচটাতেও কিন্তু আমরা কিছু পয়েন্ট হারাই, যার কারণে এই যে
আমাদের যে প্রবাসী ফুটবলাররা আছে সেই প্রবাসী ফুটবলাররা আমাদের দলে আসার পরেও পর্যাপ্ত পরিমাণ আমাদের পারফরমেন্সটা ভালো হয়নি এবং র্যাঙ্কিংও কিন্তু আমাদের অবস্থা পিছিয়ে গেছে। আপনারা অবশ্য জানতে চাইবেন যে বাংলাদেশের র্যাঙ্কিং 183, তাহলে আমাদের আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের র্যাঙ্কিং কিরকম? আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের র্যাঙ্কিং নাম্বার 1, এবং ব্রাজিল তারা 5-এ আছেন, এবং সদ্য উয়েফা জেতা পর্তুগাল তারা আছেন 6 নাম্বার র্যাঙ্কিংয়ে। মোটামুটি প্রথম 10টা যে টিম আছে তাদের কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। কিন্তু বাংলাদেশকে নিয়ে এত কথা বলার কারণ এটাই যে আপনি যখন ইন্টারন্যাশনাল লেভেলে কিংবা ফ্রেন্ডলি ম্যাচে যদি আপনি এশিয়ার পার্সপেক্টিভ ধরেন, এশিয়ান কাপ কিংবা সাফ, এখানে ভালো করতে গেলে কিন্তু বিপক্ষ দলকে আপনি প্রেসারে ফেলতে পারেন কিভাবে? আপনার র্যাঙ্কিং দিয়ে। বাংলাদেশের র্যাঙ্কিং এখন 183, যখন এই র্যাঙ্কিংটা 150-তে আসবে কিংবা 140-তে আসবে, তখন কিন্তু অন্য দলগুলো 20 বা 30 কাছাকাছি যে টিমগুলো থাকবে তারা কিন্তু বাংলাদেশকে সমীহ করবে। এখন আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেটের টপিকে আপনি ফেরেন, এখন যদি স্কটল্যান্ড কিংবা নেদারল্যান্ড আমাদের সঙ্গে খেলতে চায়, আমরা কিন্তু তাদেরকে আগেই আন্ডার এস্টিমেট করবো। কারণটা কি? কারণ র্যাঙ্কিং এবং অতীত পরিসংখ্যান। তাই যতই আমরা হামজাকে নিয়ে আসি, ফাহমিদুলকে নিয়ে আসি, আমরা যদি এই ধরনের ফ্রেন্ডলি ম্যাচগুলোতে কিংবা সাফ এশিয়ান যেই টুর্নামেন্টেই বাংলাদেশের প্লেয়াররা সুযোগ পাক না কেন, সেগুলোতে কিন্তু জিততে হবে। আপনি যত ম্যাচ জিতবেন আপনার র্যাঙ্কিং তত আগাবে। তাই এটা একটা রিয়েলিটি চেক যে লাস্ট 1 বছরে অনেক কিছু বদলে গেছে, মাঠের অনেক পরিবর্তন দেখেছেন, বিভিন্ন ফ্যাসিলিটিস এসেছে, আপনারা মনে করছেন যে অনেক উন্নতি হয়ে গেছে, কিন্তু দেখেন লাস্ট 1 বছরে বাংলাদেশের প্রাপ্তি এটাই যে আমাদের র্যাঙ্কিং 183। এখন আপনারা আলোচনা করেন এই বিষয়টা নিয়ে যে আসলে কেন 183, এর কারণ খুঁজে পাবেন যে আমাদের ঘরোয়া যে ফুটবল অবকাঠামো, সেই ঘরোয়া ফুটবল অবকাঠামোটা অতটা বেশি রেডিয়েট না। আপনার ম্যাচের জন্য এখনো আপনাকে অপেক্ষা করতে হবে যে হামজা গোল করবে, ফাহমিদুল গোল করবে, অথচ আমাদের যে টিমটা সেই টিমে কিন্তু 11 জন ফুটবল খেলে। তাই আমাদের পটেনশিয়ালগুলো বের করতে হলে আমাদের ঘরোয়া ফুটবলে অবশ্যই নজর দিতে হবে, না হলে এই 183 থেকে আরো পিছিয়ে 190, 200-এ চলে যেতে পারে। তাই র্যাঙ্কিংটা আসলে উন্নত করা খুবই দরকার, কারণ আপনি যখন র্যাঙ্কিংটাকে প্রাধান্য দিবেন, আপনার ম্যাচ যে জেতার রেশিও সেটা অনেক বেশি বাড়বে, এবং অন্যান্য টিম যারা আপনার ঘরের মাটিতে কিংবা আপনাকে স্বাগত জানাবে তারা অনেক বেশি প্রিভিলেজ দেবে। নিজেদের দেশের ফুটবল ভালো করার জন্য শুধুমাত্র প্রবাসী ফুটবলাররা আসলেই সব চেঞ্জ হয়ে যাবে, এমন চিন্তা কিন্তু করলে আমরা ভুল পথে এগোচ্ছি। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশে যে ফুটবল অবকাঠামো সেটাকে ঠিকঠাক করা। আপনারা কি মনে করছেন এই টপিকটা নিয়েও আপনাদের যে মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ওসমান দেমবেলে, পিএসজির ওসমান দেমবেলে ব্যালন ডি জিতবে শুনলে আপনি হাসবেন অথবা ভাবতে পারেন না আপনি ঠিকই বলেছেন। আমরা দেখলাম এই চলতি সিজনে বা যেই সিজনটা অলমোস্ট শেষ, সেই সিজনে আমরা দেখলাম যে কিলিয়ান এমবাপ্পে দারুণ পারফরমেন্স করেছেন, কিংবা বার্সেলোনার লামিন ইয়ামাল দারুণ পারফরমেন্স তারা দেখিয়েছেন। তাদের নিজস্ব যে ব্যক্তিগত অ্যাচিভমেন্ট সেটা কিন্তু বেশ ভালো, কিন্তু ব্যালন ডি'টা কি শুধুমাত্রই ওসমান দেমবেলের জন্য রাখা উচিত না? তার যে সাম্প্রতিক পারফরমেন্স, প্রথমে একটু তার ব্যক্তিগত না তার দলগত ট্রফি নিয়ে আলোচনা করি। সবচেয়ে বড় ট্রফি আপনি ধরতে পারেন যে চ্যাম্পিয়ন্স লিগ, এই চ্যাম্পিয়ন্স লিগের উইনার পিএসজি, এবং সেখানে তিনি দুর্দান্ত খেলেছেন। তিনি এটা প্রিভিলেজ ফিল করতে পারবেন, কেননা যে কারণে তাকে পিএসজি দলে নেয় সেই কারণটা কিন্তু ফুলফিল হয়েছে। আমরা দেখেছিলাম 2017 সালে তিনি বার্সেলোনাতে এসেছিলেন ডর্টমুন্ড থেকে। বার্সেলোনাতে 13,55,00,000 পাউন্ডে তিনি এসেছিলেন। অনেক বেশি এক্সপেকটেশন ছিল, কিন্তু দেখা গেল যে বার্সেলোনার হয়ে 185 ম্যাচে তার গোল সংখ্যা মাত্র 40। অন দ্য আদার হ্যান্ড পিএসজিতে 94 ম্যাচে তার গোল সংখ্যা 41। তার মানে বার্সেলোনার তার যে অনেক বছরের ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের গোল সংখ্যা টপকাতে তার 2 সিজনের বেশি লাগেনি পিএসজিতে। নিশ্চয়ই এখানকার এনভায়রনমেন্ট কিংবা তার ফর্ম, সাম্প্রতিক পারফরমেন্স সব তার পক্ষে। আমরা দেখেছিলাম যে বার্সেলোনাতে থাকাকালীন তার প্রচুর ইনজুরি নিয়ে খেলতে হয়েছে, একসময় তার দাম কমে গিয়েছিল। আপনারা জানেন যে 13 কোটি পাউন্ডে তিনি আসলে দলে এসেছিলেন, সেখান থেকে তার দাম চলে এসেছিল 4 কোটি পাউন্ডে। তার মানে একটা প্লেয়ারের যখন একদম প্রাইম সময় থাকে, সেখান থেকে তার 3 ভাগের 1 ভাগ যখন তার দাম হয়ে যায়, তার মানে মার্কেটে কিংবা তার নিজস্ব পারফরমেন্সেও ভাটা পড়ে। কিন্তু ওসমান ডেম্বেলে এই সিজনে তিনি লিগ আতে জিতেছেন, ফ্রেঞ্চ কাপ জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, 3টা ট্রফি তার নামের পাশে, এবং ক্লাব ওয়ার্ল্ড কাপে ফাইনালিস্ট। যদি চেলসিকে হারায় তাহলে ক্লাব ওয়ার্ল্ড কাপটাও তার নামের পাশে। এখন আপনি বলতেই পারেন যে দলগত পারফরমেন্স তো হলো, ব্যক্তিগত পারফরমেন্স কি? লিগাতে তিনি আসলে যৌথভাবে হাইয়েস্ট গোল স্কোরার, এবং যার সঙ্গে হাইয়েস্ট গোল স্কোরার তার থেকে 5 ম্যাচ কম খেলে তিনি সেই 21টা গোল করেছেন, এবং এই সিজনে তার 36টা গোলের পাশাপাশি তার 16টা অ্যাসিস্টও আছে। তো সব মিলিয়ে ওসমান দেমবেলের পারফরমেন্স, তার পারফরমেন্সের যে গ্রাফ, সেই গ্রাফ কিন্তু বলে দেয়। লুইস এনরিকে কিন্তু রিয়াল মাদ্রিদকে হারানোর পর বলেছে যে একজন ব্যালন ডি'র জয়ী প্লেয়ারের মধ্যে আপনি যে যে কোয়ালিটি চান, সেই প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু ওসমান দেমবেলের মধ্যে আছে।
তিনি ডিফেন্সিভ খেলেন, তিনি অ্যাটাকিং খেলেন, দলে যখন প্রয়োজন হয় তখন খেলেন। সচরাচর ওসমান ডেম্বেলেকে নিয়ে আপনারা এই সোশ্যাল মিডিয়াতে ট্রল করেন যে তিনি ইনজুর্ড থাকেন, খেলেন না, বা বড় ম্যাচে ব্লান্ডার করেন, কিন্তু এমন কিন্তু এই সিজনটায় দেখা যায়নি। তিনি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন। গোল সংখ্যা, অ্যাসিস্ট সংখ্যা, তার যে আসলে একটা নতুন করে নিজেকে তৈরি করা, সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। আপনি জাস্ট ভাবুন যে নেইমার, মেসি, এমবাপ্পে তিনজন থাকাকালীন পিএসজি একটা ট্রফি জিততে পারেনি। সেই পিএসজি যখন এই তিনজনকে বাদ দিয়ে শুধুমাত্র ওসমান ডেম্বেলের উপর তাদের সময়, তাদের স্ট্র্যাটেজি ইনভেস্ট করেছে, তখন পিএসজি রিয়াল মাদ্রিদের মতো জায়ান্ট ক্লাবকে হারিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপে ফাইনালে, আর চ্যাম্পিয়ন্স লিগ তো তারা জিতেছেই। আপনারা কি মনে করেন যে ব্যালন ডি অর জেতার জন্য নিশ্চয়ই দলগত পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ? আমরা দলগত পারফরমেন্স বললাম, তিনি লিগ আতে জিতেছেন, ফ্রেঞ্চ কাপ জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগ, এবং চেলসিকে হারালে তার ক্লাব ওয়ার্ল্ড কাপটাও তার নামের পাশে থাকবে। অন দ্য আদার হ্যান্ড, তার যে ব্যক্তিগত পারফরমেন্স, যেটা বললাম 34-16, গোল অ্যাসিস্ট সংখ্যা বেশ ভালো, এবং 21টা গোল করেছেন, হাইয়েস্ট গোল স্কোরার নিজের লিগে। তো সব মিলিয়ে যেই ব্যালন ডি অরটা আমরা বলি যে দলগত পারফরমেন্স এবং ট্রফি দুইটাই লাগবে, সেই হিসেবে কিন্তু তিনি অনেক বেশি যোগ্য। হ্যাঁ, লামিন ইয়ামাল অনেক ভালো স্ট্যাট তার আছেন, তিনি দুটো ট্রফি জিতেছেন, বাট সেটা ট্রফির ভার কত বড় হতে পারে সেটা সোশ্যাল মিডিয়া আপনারা তর্ক বিতর্ক করেন। আবার কিলিয়ান এমবাপ্পে কিন্তু গোল করেছেন, অন দ্য আদার হ্যান্ড তার কিন্তু আবার ট্রফি নেই। তো সব মিলে তাদের দুজন থেকে, এই রিয়াল মাদ্রিদ বার্সেলোনার তারকার থেকে ওসমান ডেম্বেলের প্রিভিলেজ অনেক বেশি ব্যালন ডি অর জেতার জন্য। তবে ব্যালন ডি অরের ভোটগুলো জার্নালিস্টরাও দেয়, বা আদার ভোট কাউন্ট হয়, ভক্তরাও সেখানে তাদের অপিনিয়ন দিতে পারে। এমবাপ্পে কিংবা আপনার ইয়ামালের যেই ফ্যান বেস, তারা হয়তো বা তাকে ভোট ওইভাবে দেবে না, তবে সাংবাদিকদের ভোট, পারফরমেন্স, সবকিছু মিলে কিন্তু ওসমান ডেম্বেলেকে কোনোভাবেই ব্যালন ডি অরটা না দিলে একটা অন্যায় হবে। আপনারা কি মনে করছেন যে স্ট্যাটস, সেটা দলগত স্ট্যাটস কিংবা তার নিজস্ব স্ট্যাটস, সবকিছু কিন্তু তার ব্যালন ডি অরের পক্ষে? তাকে যদি ব্যালন ডি অরটা না দেওয়া হয়, হতে পারে তার সাথে ইনজাস্টিস করা হয়েছে। আপনাদের সঙ্গে তিনটা বিষয় আলোচনা করলাম। নাইম শেখের যেই আবার ফিরে আসার জ্বলে উঠলো না, তিনি জ্বলে উঠেছেন, রান করেছেন, তবে আরো যে ভালো করতে পারতেন তা নিয়ে আলোচনা করলাম। এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত চাই। দ্বিতীয়ত বললাম যে হামজার আসার পরে আমাদের র্যাঙ্কিং 183, এটা নিয়ে আপনারা নিশ্চয়ই আপনাদের অপিনিয়ন দেবেন। এবং থার্ড বাট নট দ্য লিস্ট, ওসমান ডেম্বেলে, তিনি কি নিশ্চয়ই ব্যালন ডি অর ডিজার্ভ করে না? এটা বলেই শেষ করলাম আজকের স্পোর্টস চ্যাট। ধন্যবাদ সবাইকে।